একটা ফেসবুক গ্রুপে কমেন্ট করতে গিয়ে ভাবির সাথে পরিচয়। উনি কেন ভাবি হলেন আমি জানি না, কারণ ভাবির স্বামী অর্থাৎ ভাইয়াকে কখনো দেখিনি, যিনি পেশায় সেনাবাহিনীর অফিসার। জানি না ভাবির সাথে সম্পর্ক কেমন। ভাবিকে সবসময় দেখেছি একাই ঘুরতে, কখনো মেয়েকে সাথে নিয়ে। মেয়েটা 9-10 বছরের বয়সী। ভাবির সাথে পরিচয় হয়েছে বেশ কবছর, কিন্তু ঘনিষ্ঠতা তেমন না। হাই হ্যালো ইত্যাদি আর কি। তবে কোনো এক ফাঁকে জেনেছি ভাবির আগের প্রেমের কাহিনী, খেলাধুলার কাহিনী। ভাবি খুব উচ্চ শিক্ষিত, সমাজের উচ্চ অংশে চলাচল। আমি সাধারণ মানুষ বলে এড়িয়ে চলি উচ্চ লেভেলে চলাচল। ভাবি কি একটা কাজে আমাদের শহরে এলো কয়েকদিন আগে। আসার আগে আমাকে মেল দিল, তারপর এসে ফোন করলো। বলল আমার সাথে চা খেতে চায়, গল্প করতে চায়। আমি বললাম অফিসের পরে আসবো। ভাবি বললেন তিনি কোনো হোটেলে উঠেছেন। সন্ধ্যায় আমি হোটেলে গেলাম। ভাবি দরজা খুলে ওয়াও করে উল্লাস করে উঠলেন, অনেক দিন পর দেখা। আমার হাত ধরে রুমে ঢোকালেন। আর কেউ নেই রুমে। আমিও রোমাঞ্চিত কিছুটা, তবে বেশি রোমান্টিক হতে পারি না। ভাবি খুব মোটা বলে, বিশাল মোটা। এত মোটা মহিলা কম দেখেছি, অথচ বয়সে আমার ছোট। লম্বায় আমার প্রায় সমান, শরীরের বের আমার দ্বিগুণ হবে। বিশাল দুটি বাহু, ঘাড় মাথা এক হয়ে মিশে গেছে কাদের কাছে। বুকের মাপ কত হবে আন্দাজ করতেও ভয় লাগে। 42 থেকে 45-এর মধ্যে হবে। এত বড় তাল দেখে শালার কামও জাগে না। দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, মনে মনে বলি এর স্বামী নিশ্চয়ই পালিয়ে থাকে। এত বড় বিশাল মানুষ সামলানো কোনো পুরুষের পক্ষে সম্ভব না। আমারে ফ্রি দিলেও নেব না এই মুটকিকে। ভাবি আমাকে চেয়ারে বসিয়ে নিচে খাটে বসলো। তো গাইস, আজকের গল্পটা একদম অন্যরকম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। ভাবির পরনে যে পাতলা জর্জেটের সালোয়ার কামিজ শরীর ঢাকতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশাল সাইজের, কোনো মতে লাউ দুটোকে আটকে রেখেছে পতনের থেকে। কেন যে মোটা মেয়েরা এত পাতলা পোশাক পরে? কথা শুরু করলো ভাবি। ভাবি বলল, তো আর কি খবর বলো? আমি বললাম ভালো। আপনার খবর কি? একটু শুকিয়ে গেছেন বোধ হয়। ভাবি বললেন, আরে না, কী যে বলো, এতক্ষণ তো 90 কেজিতে পৌঁছে গেছি। আমি বললাম, বলেন কি? দেখে কিন্তু মনে হয় না। আমি বললাম তাই। ভাবি বেশ খুশি হলেন। এই একটা ভুল করে ফেললাম। ভাবি লাইনে চলে গেছে এরপর। আমি বললাম, সত্যি আপনি এমনিতে খুব সুন্দর। ভুল পথে চলতে লাগলাম, পরে খেসারত দিয়েছি। ভাবি বললেন, মাই গড, আমি এখনো সুন্দর তুমি বলছো? আর তোমার ভাইয়া এই মুটকিকে চেয়েও দেখে না বহু বছর। আমি বললাম, কি নিষ্ঠুর। আমি সহানুভূতি দেখাচ্ছি, কিন্তু এটাই কাল হলো। ভাবি বললেন, তাই তো ভাই, তুমি বুঝেছো মাত্র, আর কেউ বোঝেনি। আমি বললাম, বলেন কি? ভাবি বলেন, তোমাকে আজ স্পেশাল কিছু খাওয়াতে হয় এই কমপ্লিমেন্টের জন্য। আমি বললাম, না না ভাবি, এখানে আপনি মেহমান, আপনাকে আমি খাওয়াবো। ভাবি বললেন, ধুর, আমি খাওয়াবো? তুমি আজ আমার গেস্ট, এটা আমার হোটেল রুম। আমি হেসে বললাম, কিন্তু শহর তো আমার। ভাবি বললেন, সেই রুমের বাইরে। আমি বললাম, আমরা তো রুমের বাইরেই খাবো। ভাবি বললেন, না, ভেতরে খাবো। আমি বললাম, ভেতরে? ভাবি বললেন, হ্যাঁ ভেতরেই, শুধু তুমি আর আমি। আমাদের প্রাইভেট ডিনার হবে আজ। তোমার কোনো তাড়া নেই তো? আমি বললাম, না, আমি সময় নিয়ে এসেছি। এই আরেক ভুল করলাম, পরে খেসারত দিয়েছি। ভাবি বললেন, ওকে, তাহলে তুমি ফ্রি হয়ে বসো, গল্প করি আগে, পরে অর্ডার দেব। আমি বললাম, আচ্ছা। ভাবি বললেন, বিছানায় এসে বসো। আমি বললাম, না, এখানেই ঠিক আছে। ভাবি বললেন, অত দূর থেকে গল্প করা যায় দেবরের সাথে? ভাবির পাশে এসে বসতে হয়। আমি হেসে বললাম, ঠিক আছে। ভাবির কাছে ঘেঁষে বসলাম বিছানায়। ভাবির চোখে যেন অন্য কিছু। ভাবি বললেন, আচ্ছা, আমি কি খুব মোটা? আমি বললাম, না, ঠিক তা না, এরকম মোটা অনেকেই হয়। ভাবি বললেন, তুমি আমাকে ভয় পাও না তো? আমি বললাম, আরে না, ভয় পাবো কেন? ভাবি বললেন, গুড, তোমাকে এর জন্যই ভালো লাগে আমার। তোমার মধ্যে কেমন যেন একটা লুকোনো বন্যতা আছে। আমি বললাম, কেমন? ভাবি বললেন, এই ধরো, তুমি উপরে বেশ ভদ্র শান্তশিষ্ট, কিন্তু ভেতরে ভেতরে
উদ্রগ্য আধার। যে কোনো মেয়েকে তুমি ভালোবাসতে পারো। আমি বললাম, ও ভাবি, কি করে মনে হলো আপনার? ভাবি বললেন, তোমার চোখ দেখে। আমি হেসে বললাম, সেই রকম হলে তো বেশ ভালো হতো, কিন্তু কখনো চেষ্টা করিনি। আবারও ভুল পথে চলে গেলাম। ভাবি বললেন, চেষ্টা করতে চাও? আমি বললাম, কিভাবে? ভাবি বললেন, আরে আমি আছি না, ভাবিরা তো দেবদের ট্রেনিং দেওয়ার জন্যই আছে। আমি বললাম, ধ্যাৎ, ফাজলামি করছেন। ভাবি বললেন, সত্যি, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব। আমি অবাক হয়ে বললাম, সাহায্য করবেন? ভাবি বললেন, হ্যাঁ, আমাকে দেখে তোমার। আমি বললাম, না মানে। ভাবি বললেন, লজ্জা করার কিছু নেই, আমি আর তুমি ছাড়া আর কেউ নেই এখানে, আমরা দুজন স্বাধীন। আমি বললাম, ঠিক আছে। ভাবি বললেন, আসো, আরও কাছে আসো। আমি কাছে যাওয়ার আগে ভাবি কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। মুটকি বলে যাকে অবজ্ঞা করেছিলাম তার স্পর্শে আমার হয়ে যেতে থাকে। কেন কে জানে, এই মেয়েকে সব কিছু দিয়ে সন্তুষ্ট করা আমার পক্ষে অসম্ভব। তবুও তার স্পর্শেই নিজেই শক্ত হয়ে যাচ্ছে। পুরুষজাত অদ্ভুত, যে কোনো মেয়ের স্পর্শে জেগে উঠতে পারে, এ একমাত্র বউ ছাড়া। বউ যদি সারাদিন ভালোবাসা দিয়ে টানাটানি করে তবুও শক্ত হবে না। বাবির ডান হাত আমায় বলেছে। বাবির মতলব ভালো ঠেকলো না, আমাকে নিজের করে চাইছে বোধহয়, কিন্তু আমি কি পারবো? আমি তো এত বড় হয়ে উঠিনি এখনো, আমি তো ছোট্ট বাচ্চা আমারটা। এই মহিলার জন্য তো অনেক বড় লোক লাগবে, আমি এনাকে সেভাবে আদর যত্ন করতে পারবো না। তাল পাওয়া যাবে না। ভাবির চাপের মধ্যে থেকে ভাবছি কি করে না এনাকে এড়ানো যায়। লাউটুকু খেয়ে যদি ছাড়া পাওয়া যায়, দেখি কতটুকু করে পার পাওয়া যায়। হাত দিয়ে ভাবির গাছের লাউ ধরলাম, যেন একতাল ময়দা। এক একটা লাউ দুই হাতেও কুলায় না। খারাপ না, আরাম লাগছে এখন। এত বড় লাউ কখনো ধরিনি, হালকা লীলছে। বিশাল গাছ, ভিতরে দুটো বিশাল লাউ রেখেছে, ছিঁড়ে চাই চাই অবস্থা। বিশাল দুটি লাউ ঝুলে পেটের কাছে নেমে পড়ল। দুটো তুলে গোলাপি লাউ, এত বিশাল, এত বিরাট, বর্ণনা করার ভাষা নেই। লাউয়ের এই অবস্থা, গাছের নিচে কী অবস্থা কে জানে। পরের দুটো মনে হয় তাল গাছ। পিছনটার কথা ভাবতে ভয় লাগলো। এমনিতে আমার প্রিয় একটা অভ্যাস হলো গাছে বসিয়ে পিছনে মারা। বাচ্চা বয়স থেকেই মেরে আসছি, কিন্তু এই যে গাছের সাইজ, আমার কোলে বসলে হাড্ডি চারটা হয়ে যাবে। আমার প্রিয় টিয়া পাখিটা কিমা হয়ে যাবে চাপে। আগে ভাগে প্ল্যান করলাম, লাউ খেতে যদি হয়ও আমি উপর থেকে খাবো, গাছ থেকে কিছুতেই আমার গায়ের কাছে উপর পড়তে দেব না। দু হাত একসাথে করে ময়দা মাখার মতো লাগালাম। ভাবি খুশি হলো না, বলল, আরে এগুলো খাও না কেন? আমি নামিয়ে মুখে নিলাম। খেতে খারাপ লাগলো না, কিছু সুগন্ধি দিয়েছে। সুগন্ধি লাউ, ভালোই লাগলো। খেতে খেতে আবার গাছের উপর উঠে গেলাম। ভাবির চেহারা দেখে মনে হলো খিদা বাড়ছে আরও। আমি যখন লাউ খেতে ব্যস্ত, সেই ফাঁকে ভাবি আমার গাছের ছাল খুলে ফেলেছেন, নিজেও খুলে ছড়িয়ে দিলেন। আসলে ভাবির বিশাল গাছের উপর আমি ক্ষুদ্র ইঁদুর বিশেষ। নিজেকে এই পৃথিবীতে খুব তুচ্ছ মনে হলো।